আপনারা যারা কৃষিকাজ, মৎস্য চাষ কিংবা পশুপালন করেন অথবা এসব বিষয়ে নতুন কোনো তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের মাটি মানুষের ধারণদল সহ ময়মনসিংহের মুক্তাগাছার দিগলগাঁও অঞ্চলে। আজকে আমাদের অনুষ্ঠানে যে বিষয় আমি উপস্থাপন করব তা হলো একটি সফল কাহিনী, একটি তরুণ কৃষকের সফল কাহিনী। কৃষকটি হচ্ছেন দিগলগাঁওয়ের সেলিম মিয়া, যিনি 2019 সালে এসএসসি পাস করেছেন এবং 2021 সালে তিনি এইচএসসি পাস করেছেন। এসএসসি পাস করে কোনো কাজ করেনি, কোনো চাকরি না করে তিনি সরাসরি বাবার সঙ্গে কৃষিকাজে সম্পৃক্ত হয়েছেন। সেলিম মিয়া দিন দিন নতুন নতুন আবিষ্কার করছেন, পোকা নিয়ে কথা বলছেন, তিনি সবজি নিয়ে কথা বলছেন, নানা রকম কীটনাশক নিয়ে কথা বলছেন। সেই দর্শক, ইতিমধ্যে তার সেলিমের সাথে প্রায় অনেক কৃষক সম্পৃক্ত হয়েছেন। এই সেলিম মিয়াকে নিয়ে আমাদের আজকের সফল কাহিনী। গ্রামের নাম দিগলগাঁও। গ্রাম জুড়ে দুটি বিশাল চক, একদিকে শ্যামপুর চক, অপরদিকে দিগলগাঁওয়ের চক। শ্যামপুর চকে সিংহভাগ জুড়েই ধানের আবাদ হয়, আর দিগলগাঁও চকে আবাদ হয় নানা রকম সবজি। মুক্তাগাছা অঞ্চলে সবজি উৎপাদনে সচিত্র প্রতিবেদন ধারণে সম্প্রতি আমরা যাই দিগলগাঁও গ্রামে। সকাল তখন 7:30। দিগলগাঁওয়ের চকের রাস্তা ধরে এগিয়ে আসছেন 25-26 বছরের একটি যুবক, হাতে তার নিয়ানি এবং সবজি তোলার পাত্র। এই যুবকের নাম হচ্ছে সেলিম, বেশভূষায় একজন পুরোপুরি কৃষক। এই বেশে সেলিমকে দেখে বোঝার উপায় নেই যে এই যুবকটি উচ্চ মাধ্যমিক পাশ করেছে কয়েক বছর আগে। বিশাল স্বপ্ন নিয়ে পড়াশোনা শুরু করলেও সংসারের দৈন্যতায় সেলিমকে সংসারে হাল ধরতে হয়েছে। যুক্ত হয়েছেন বাবার সঙ্গে কৃষিতে। তবে কৃষিতে যোগদান করে সেলিম কৃষিকে লাভজনক করে তোলার নানা রকম প্রযুক্তি প্রয়োগ করছেন নিজের জমিতে। কোনো কোনো ক্ষেত্রে বেশ ভালো ফলাফল পেয়েছেন সেলিম। আমরা আগেই জেনেছিলাম সবজিতে মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব অজৈব মিশ্রণে একটি নতুন মিশ্রণ ব্যবহার করে বেশ ফলপ্রসূ ফলন পেয়েছেন সেলিম। আমাদের এই প্রতিবেদনে আমরা তুলে ধরার চেষ্টা করব তারই কিছু অংশ। কথা হলো সেলিমের সঙ্গে। সেলিম, আমরা শুনছি যে আপনি অনেক আগেই মেট্রিক পাস করছেন, আই পাস করছেন। আই পাস করে আপনি কৃষিকাজে জড়িত ছিলেন। বলেন তো কিভাবে, কেন আপনি কৃষিকাজ জড়িত হলেন এবং কৃষি করতে হবে কেন, অন্য কাজ করলেন না কেন? আমার বাপ ছোটতে দেখতেছি কৃষি কাজ করে ক্ষতি হইতেছে। আপনাদের কত জমি? আপনার জমি কত? আপনাদের 2.5 একর। 2.5 একর। আচ্ছা। এবং নিজের আছে, বন্ধক আছে এবং টাকা করে রাখা হয়েছে। এখন তো সফল হয়েছি আমি। আমার বাপের জমিনগুলা বিক্রি করে আলতাছে এই কৃষি কাজের সাথে জড়িত হয়ে। আপনি আই পাস, মেট্রিক পাস কোন বছর? 19-এ। 2019। আর আই পাস কোন বছর? 21-এ। আই পাস করে আর পড়াশোনা করেন নাই? না, পড়াশোনা করেন। 21 সাল থেকে আপনি কৃষি কাজ শুরু করতেন নাকি আগেও শুরু করতেন? ছোট থেকে আমি পড়ালেখা করতে বুঝমান উসুমগাতে আমার বাহের হাল ধরি, মানে বাবার সাথে কাজ করতেন? কাজ করতেছি। আই পাস করার পরও আপনি লেখাপড়া না করে আপনি কেন কৃষি কাজে সম্পৃক্ত হলেন? কারণটা কি? কারণ আমার বাপের তো হাল অবস্থা এরকম ছিল না যে আমরা যে পড়ালেখা করে আমাদের ফ্যামিলিটারে উন্নত একটা এগিয়ে নেব এরকম ভাগে। আচ্ছা। আমরা পারি নাই। আমাদের 3 ভাই 3 বোন, কারণ ফ্যামিলিতে আমরা সবাই কম বেশি ইন্টার পাস, মেট্রিক পাস সবাই করছি। আচ্ছা। কিন্তু কেউ বড় পড়াশোনা করেন নাই? এরপর টাকা পয়সার অভাব? টাকার পয়সার অভাব। তারপর কখন থেকে জড়িত হলেন কৃষিকাজে? আমরা ছোট থেকে যে প্রাইমারি স্কুল থেকে ভর্তি হয়েছি, বাবার সঙ্গে করতেন? বাবার সাথেই করতেছি। করার পাশাপাশি দেখতেছি আমার বাবা তো এই ডাইনে দিতেছে, সেই ডাইনে দিতেছে। আমরা যে বাবা যে লস করতো, আপনি কি করে বুঝছেন বাবা লস হচ্ছে? এগুলা মানে আজকে দিতেছে এটা, কালকে দিতেছে হ্যাঁ এটা, হ্যাঁ তো কোনো শিক্ষিত না। না। কৃষি যে কাজটা করি আমরা দাঁড় করে, কারণ সাধারণ ফ্যামিলির তো লোক আমরা। দাঁড় করে যে আমাদের দেখি বছরে 50,000 টাকা ইনভেস্ট করলাম, তারপরে বছর দিয়ে আমাদের 1 লাখ টাকা ঋণ হয়ে যাচ্ছে। মানে ফসল ভালো হচ্ছে না। তারপরে আস্তে আস্তে এরকম যে আমরা 5 লাখ টাকা ইনভেস্ট করলাম, 6 লাখ টাকার ক্ষতি হইতেছে। এরকম ক্ষতি হইতে আমাদের জমিন জোড়া যা আছে সবই বিক্রি হয়ে যাইতেছে এবং বন্ধক হয়ে যাইতেছে। তারপর আমি যে একটু বুঝমান হলাম, একটু পড়ালেখা করলাম, আসলে কোন প্রোডাক্টটাই কি হইতেছে না হইতেছে, মানে নিজে পড়াশোনা করতে যে কোন ওষুধে কেমন কাজ করতেছে এডি বাড়ি করা শুরু করলাম। মানে এই মুহূর্তে কি কি ফসল আছে? বটবটি আছে, দেওরস আছে। বটবটি মানে আপনার কি বরবটি? বরবটি, ঢেঁড়স, করলা, চাল কুমড়া, মরিচ। কত জায়গা মিলে আছে এটা? দেওরস আছে। তো এইসব মিলিয়ে এখন কত টাকা আয় হয় বছর আপনার? আমার বছরে
15-20 লাখ টাকা না আয় হয় ইনকাম। আচ্ছা, এগুলো সবই আপনি ইয়ে নিয়ে যান বাজারে নিয়ে যান প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন স্যার। চলেন একটু আপনি দেখি, আপনি জমিগুলো একটু দেখি। সবজি মাঠে সেলিমের এই জৈব অজৈব মিশ্রণের ট্রিটমেন্ট অত্র অঞ্চলের কৃষকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে। আমরা এই মুহূর্তে দিগলগাঁয়ের চকের ঢেঁড়সের মাঠে। সবুজ সতেজ পাতা বলে দিচ্ছে ঢেঁড়সের এই জমি সম্পূর্ণ রোগমুক্ত। সেলিম, আমি দুইটা প্রশ্ন জানতে চাই। প্রথম প্রশ্ন হলো যে পাশের জমিতে রোগাক্রান্ত মনে হচ্ছে ঢেঁড়সের ধরনের, এটা অনেক বড় এবং ভালো, এবং আপনি বলছেন যে আপনি কিছু পরামর্শ বা আপনি কিছু ব্যবহার করছেন। কি ধরনের কি ব্যবহার করেন যে কারণে আপনার এটা ভালো, একটু বলেন তো আমাদেরকে। এখানে স্যার আমি যে ছোটতে রিসার্চ বা গবেষণা করছি, এই যে পোকাটা যা আক্রমণ শুরু হয়েছে এখানে আক্রমণ, হ্যাঁ আক্রমণ শুরু হয়েছে, এই যে রস খেয়ালছে, তার জন্য এখানে মাটির যে এই যে জৈব দিতেছে, মানে সার দিতেছে, এই যে এই শ্রম গাম দিতেছে কৃষক বারবার, কিন্তু এই শ্রমগুলো আসলে এই পোকাটা অনা পর্যন্ত নির্দিষ্ট করা হয়েছে না দেশের জন্য। এই পোকাটা কি কৃষক জানে না কোন পোকা ধরছে কিনা? না না স্যার। আচ্ছা, আপনি জানেন? হ্যাঁ আমি জানি। এটা জানি কারণে এই দেখেন স্যার, এই যে একটা পোকা আটকে রয়েছে, এটা কালকেও দিছে। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ পোকা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এর কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে, রস সুস্তাছে, যে কারণে আপনি এরকম পাতাগুলো মনে। আচ্ছা, আপনি বলেন তো ঢেঁড়স চাষ করতে গিয়ে প্রথম কি কি ভাবে আপনার ঢেঁড়স চাষ করে, প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত কি করেন আপনারা? আমাদের প্রথম যে একটা মাটির মধ্যে একটা বীজ রোপণ করি, তখন কোনো কীটনাশক বা কোনো মাটি পরীক্ষা কি দেন, মাটি শোধন কিছু দেন? হ্যাঁ স্যার, আমরা মাটি শোধন করি এবং জৈব দেই, যে মাটির যে উর্বরতা ধরে রাখতে পারে এবং গাছের যে রোগ প্রতিরোধটা ধরে রাখতে পারে। তার জন্য আমরা প্রথম জৈব ব্যবহার করি, সার ব্যবহার করি, এইগুলা দিয়ে যেরকম প্রথম জৈব সার ব্যবহার করেন মাটির সাথে প্রথম, কি আর এরপরে কিভাবে কি করেন, কয়টা চাষ দেন, কি করেন? আমরা এটা চাষ দিই 4টা চাষাবাদ করলে মাটিটা মানে জুড়ি হয়ে যায় এবং বীজগুলো সুন্দরভাবে গজাইতে পারে, তার জন্য 4টা চাষ দিই। তারপরে আমরা এই ঢেঁড়সের বীজ, বাংলাদেশে কিন্তু ঢেঁড়সের সবচেয়ে বেশি রোগে, করলা ঢেঁড়স এগুলো বেশি রোগ হয়, তাই না? তো মাটি শোধন করেন প্রথমেই? স্যার। আচ্ছা, তারপরে কখন তো ধরা শুরু করে, কখন তুলেন, কি হতো? এখন তো এই যে কোনটা ঢেঁড়স আছে, কোন ঢেঁড়স নাই, আর প্রতিদিন তুলেন না কিভাবে করেন বলেন তো? এটা স্যার একদিন বাদে বাদে তুলি, যার ক্ষেতটা ভালো, যেরকম আমাদের এটা আমরা ডেইলি তুলি। গাছের তো রোগ প্রতিরোধ ভালো, আজকে তুললে কালকে নাইলে বাজারে প্রতিদিন তুলতে হয়। হ্যাঁ, প্রতিদিন তুলতে হয়। আর যে এই যে চাষিটা একদিন বাদে বাদে তুলতে হয়, তার ক্ষেত্রে তো পোকা খেয়ালতেছে, কারণ এই যে সার দিতেছে নৌকা যদি ধরেন আগার মধ্যে নষ্ট করে নৌকা 1000 দিলে কি ভালো হবো না? কারণ যে চিকিৎসাটা এখন আপনি কতটুকু জমিতে ঢেঁড়স করছেন আপনি? আমি 19.5%। 19.5%, তাতে প্রতিদিন কত 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 ঢেঁড়স পান? আমি 3 মণ 120 কেজি। কত টাকা আসে প্রতিদিন? কত টাকা আসে? 2500, 2000, 3000 টাকা করে ঢেঁড়সে। এভাবে নতুন কৌশলে সবজি আবাদ করে এলাকায় বেশ আলোচিত হয়ে উঠেছেন সেলিম। সেলিমের এই প্রযুক্তি দেখবার জন্য এবং জানবার জন্য এখন প্রতিদিনই অনেক তরুণ কৃষক ছুটে আসেন দিগলগাঁ গ্রামে। এই যে আজকে দেখলাম মাঠের মধ্যে আপনার অনেক কৃষক আসছে এবং আপনাকে অনেক প্রশ্ন তারা করতেছিল। তারা কি ধরনের প্রশ্ন করছিল? মানে সবজি চাষাবাদ নিয়ে মানে শিখতেছে, এবং আমার যে ফলন, এরকম সবাই সবসময় আসে আপনার কাছে? ইনশাআল্লাহ সবাই আসে। অনেক তরুণরা দেখতে অনেক ছাত্র মনে হচ্ছে, এরকম কি সবাই আসে এরকম করে? ইনশাআল্লাহ সবাই আসে। আমার বীজ দেই, বীজ দিয়ে আপনি বীজও দেন? হ্যাঁ। বীজ কিভাবে দেন, কখন দেন এগুলো? এগুলা মনে করেন যে সময় জানুয়ারি ডিসেম্বর মাস আসে, ওই সময় তাদেরকে বীজ দিই, এবং ওই মানে এখন বীজ তুলে রাখবেন, তাদেরকে দিবেন এবং চাষ করার জন্য পরামর্শ দিবেন। আচ্ছা, আমি ওনাদের সাথে কথা বলি তো, ওনারা কি এটা যারা আসে তাদের কথা বলি, কি আপনাকে দেখতে আসেন তাই না? কি নাম আপনার? মোহাম্মদ নয়ন হোসেন খান। নয়ন হোসেন খান, আপনি কি পড়াশোনা করেন? জি জি জি। কোন ইয়ারে পড়াশোনা করেন? অনার্স 3rd ইয়ারে। অনার্স 3rd ইয়ার পড়াশোনার কাছে সেলিমের কাছে কেন আসছেন? এখন বর্তমান সময়টা দেখা যাচ্ছে যে লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজটা অনেক ভালো। লেখাপড়ার সাথে ব্যবসা বাণিজ্যটা করলে দেশের উন্নত হচ্ছে। এখন চাকরি বাকরি অনেক ক্ষেত্রে দেখা যায় পাওয়া যাচ্ছে। সেলিমের কাছে পরামর্শ নিয়ে কৃষি কাজ করতে যাচ্ছে। আচ্ছা, আপনি বলেন তো কেন আসছেন এখানে আজকে? আমি ওনার সাথে সেলিমের কাছ থেকে পরামর্শ নিয়ে করছেন, ঢেঁড়স কাজে উৎসাহিত হয়েছি এবং নিজেও কতটুকু আবাদ করছেন? আবাদ করছেন। তাতে উনি যে পরামর্শ দিছে, এই পরামর্শ দিতে ভালো হয়েছে না মন্দ হয়েছে, কেমন? পরামর্শতে ওনার ভালো আর কি। আপনাদের ভালো? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। আপনি কেন আসছেন? কি পড়াশোনা করেন, ছাত্র নাকি না কৃষি কাজ করেন? কেন আসছেন এখানে আজকে? সেলিমের কাছে জানতে আসছি। সেলিম কি এরকম পরামর্শ দেয়? আপনার গেলে পরামর্শ দিয়ে দেয়? আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শান্ত। আপনাদের সবাই যুবক, তা আপনারা এই সবাই কৃষি কাজ করেন তাই না?
জি জি। তো সেলিমের কাছে কি পরামর্শ পান আপনারা, কেন আসছেন? তারে ছোটবেলা থেকেই দেখতাছি সে উদ্যোক্তা, কৃষিকাজ নিয়ে ভালো সফলতা অর্জন করছে, তার ট্রিটমেন্টও খুব ভালো, এবং সে যে বীজগুলো আপনার পরামর্শ দেয়, বীজও নেন আপনি? হ্যাঁ, তার কাছ থেকে আমি বীজ নেই, সেই বীজ নিয়ে আমি তার পরামর্শ অনুযায়ী চাষ করি, এতে ভালো উৎপাদন হয় এবং কি লাভবান হওয়া যায়। আচ্ছা, আপনার কি মনে করেন মানে তাদের পরামর্শ ভালো ছিল আর কি? এদিকে সবজি হারভেস্ট করার ক্ষেত্রেও সেলিম এক অভিনব প্রযুক্তি ব্যবহার করছেন, যেখানে বাজারে নেওয়ার পরে কয়েক ঘন্টা অবধি সবজি সতেজ থাকবে, সবজির মূল্যও ভালো পান সেলিম। চলুন জেনে নেই সবজি হারভেস্টের সেই কৌশল। এটার কাপড় দেওয়ার উপকারিতা হচ্ছে ক্যারেটও থাকলে এনুকা ঘষা লেগে এই কাঁটাটা ভাঙ্গে যাবে, ভাঙার পরে একটা কালো দাগ বৈশা পড়বে, এবং এটা বলবে এই পাইকাররা বলবে এটা একজন পাইকারের সবজিটা। আর প্রতিটা চাষি যদি এই কাপড়টা দেয় তাহলে বলবে এটা গৃহস্থর, কারণ কাঁটাটি ভাঙবে না, এবং প্রত্যেকটা গৃহস্থ বলবে এটা সফল কৃষকের এই সবজিগুলো। সবজি মাঠ থেকে সেদিন আমরা যাই সেলিমের বাড়িতে। বাড়ির অবয়ব দেখে সবারই মনে হবে খুবই দরিদ্র পরিবারের মানুষ সেলিম। সেলিম, আপনি যে সুন্দর বরবটি দেখাচ্ছেন সবাইকে, তো এই বরবটির রোগ কি কি হয়? বটবটির মধ্যে মানে বরবটির রোগ হলে কি মনে হয়, সে কি হবে সেটা? এটা কানা করে দেয়, বাজারে এটা নিয়ে গেলে পাইকাররা ধরে না, এবং আচ্ছা। আমাদের বটবটির মধ্যে কোনো একটা আচ্ছা, বরবটির রোগ হলে কেমন কি হয়? আপনি কোন বরবটি কি হয়, কেমন দেখা যায় বরবটির রোগ হলে? বড় রোগ হইলে এটা আমরা নেন না। আচ্ছা, কেমনি কি হয়? এটা বাজার হ্যাকাতন কিনা নিলে এটা যদি আমরা খুচরা বেচা যায় এটা গৃহস্থ নেয় না। আচ্ছা সেলিম, এই চাল কুমড়াতে একটা স্পট হয়, যদি আচ্ছা। সাদা মাছ করে দেয় এটার মধ্যে কোনো স্পট নেই, কারণ আচ্ছা। আমাদের সবকিছু নিজের রিসার্চ মানে চাল কোনো সুন্দর, হ্যাঁ, চাল কোনো এমনি আর হয় না, না, না। জমিতে উঠে আনছেন মাত্র? হ্যাঁ, মাত্র। আচ্ছা, করলাতে করলা সুন্দর করলা হয়েছে, করলা ভালোই, এটা কোনো রোগ টোগ নেই? না স্যার। তাহলে এইভাবে আপনি নিজেই গবেষণা করে মানে ট্রিটমেন্ট করেছেন, যেখানে ভালো ফলাফল পাচ্ছেন। এলাকার সবাইকে এটা আপনার দেখা দিয়ে করতেছেন? স্যার, আমাদের এলাকার সবাই চাষি। শুধু সবজি চাষেই সেলিম সীমাবদ্ধ নয়, সেলিম তার নিজ বাড়ির একটি অংশে গড়ে তুলেছেন গবাদি পশুর খামার, যেখানে প্রতি বছর গরু মোটা তাজাকরণ করে কুরবানির সময় বিক্রি করেন। এখানেও সেলিম সম্পূর্ণ ভিন্ন কৌশলে নিরাপদ প্রযুক্তিতে গবাদি পশুকে খাবার দিচ্ছেন। সেলিম, আপনি কৃষিকাজে গরু পালন করার মধ্যে দেখতেছি না, এটা কি গরুর খাবার? কয়টা গরু আপনার? আমার সার হইতেছে 8টা। 8টা সাথে কি কি খাবার দিবেন আজকে? কি কি করছেন? ভুসি আছে, ভাত আছে, এবং আমাদের যে ধান চাষ করছে এই ধান কালকে ভাঙ্গাই এনে এই খাদ্য বানাইছে। হরমোন দেন না? তাজা না, না, হরমোন? না, স্যার। কেন এগুলা- কেন দেন না? এটি তো আমাদের নিজস্ব ক্ষেতের উৎপাদনের বিক্রি করা। 8টা গরু, 8টা গরু কত আসবে? 8টা গরু নিম্নে 12 লাখ টাকা থেকে 15 লাখ টাকায় বেচে এটা কি এক বছর পালন করছে, পালন করার জন্য আনছিলেন না পালের গরু ছিল? পালের গরু ছিল স্যার, কিছু কিনাও আছে। এই যে এই 8টা কত বিক্রি হবে? 12 থেকে 15 লাখ টাকা বিক্রি হবে। 15 টাকা। উল্লেখ্য, আমরা যখন প্রথম দফায় এই প্রতিবেদন ধারণ করি সেই সময়টা ছিল কুরবানির ঠিক আগে। এই ছিল তরুণ কৃষক সেলিমকে নিয়ে আমাদের এই প্রতিবেদনের প্রথম অংশ। দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সেলিমও উল্লেখ করেছেন যে তিনি সবজি বীজ কৃষক পর্যায়ে সরবরাহ করেন। মূলত বীজ সংগ্রহ কাজটি হয় জুন মাসে, তাই আমরা এই প্রতিবেদনটি 2 দফায় ধারণ করি। প্রথমবারে মাঠে সবজি থাকা অবস্থায়, দ্বিতীয়বারে জুনের শেষ সপ্তাহে। এবারে দেখব সেলিমের বীজ সংরক্ষণ কার্যক্রম। শেষ করব সেলিমের বাবা আবুল কাসেমের কথা শুনে। তার আগে জেনে নেব কুরবানির সময় সেই 8টি গরু থেকে সেলিম কত টাকা লাভ করেছিলেন। সেই আমার 8টা গরু থেকে কুরবানি বিক্রি করছি 11 লাখ, সেখান থেকে আমার 5 লাখ টাকা লাভ হয়েছে, এবং নিজের ঘাস, নিজের খোল এবং নিজের ভুট্টা খাওয়া, এবং আগামী বছর আমি 20টা পালবো। 30-35 বছর ধরে এই বাজার বহল করি, হসা করি, ঢেঁড়স করি, বটবটি করি, কুমড়া করি, এই ঢেঁড়স করি। এইটা কইরা এই মুক্তা গাছা যায়, বিষ সারের দোকানো ওষুধ দেয়, এই ওষুধ আইনে দেয়, কোনোটা কাজে লাগে, কোনোটা খেত পুইরা সার হইয়া যায়।
তো এদিন করে 30-32 বছর ধরে গৃহস্থী করি, খালি গৃহস্থী করে খালি লস দিতাই, খালি লস দিতাই। অনেক 3-4 বছর ধরে সেলিমের আসি, সেলিম তোর কই যে সেলিম কোন ওষুধ টানলে কাজে লাগবো, ও ওষুধের নাম কয়ে দেয়, মুক্তা গাছ টান গিয়ে ওষুধ পাতি লহি আইনা খেত খোলা দেই, সেইরকম ওষুধ পাতি কাজ করে। ফসল পাতি কোনো রুস্কান হয় না। ওখান এই 3-4 বছরে ফসল পাতি কইরা সেইরকম আমি আগাইছি। আমি 2 একর 2.5 একর 5 ফসল করি, ঢেঁড়স করি, কালাই করি, বরবটি করি, কুমড়া করি, শসা করি, এটা কইরা অনেকখানি আমি আগাইছি। এভাবেই সেলিম, তরুণ কৃষক সেলিম এলাকার যুবকদের সংঘবদ্ধ করছেন। মাঠ পর্যায়ে তার প্রতি বছরই কিন্তু বীজ নিয়ে তিনি মাঠে রোপণ করছেন এবং সেখান থেকে ফলাফল পাওয়ার পরেই কিন্তু একটা নতুন বীজ মানুষের কাছে দিচ্ছেন। এইভাবেই সেলিম তার ভাগ্য পরিবর্তন করছেন এবং সেলিম বলছিলেন যে আমি এই সমস্ত সবজি থেকে প্রতি বছর প্রায় 20 থেকে 30 লক্ষ টাকা আয় করছেন। আমরা আশা করছি এরকম বাংলাদেশে যদি সব কৃষকরা বা তরুণরা যদি এই কৃষিকাজে এগিয়ে আসে তাহলে আমাদের দেশটাই পরিবর্তন হয়ে যাবে। আমরা চাই এই সময় এসে সব তরুণ কৃষক বা তরুণ ছাত্ররা কৃষকে সম্পৃক্ত হোক এবং বাংলাদেশটা কৃষিতে সমৃদ্ধশালী হয়ে যাবে। ময়মনসিংহের মুক্তাগাছার দিঘলগাঁও থেকে এই ছিল আমাদের আজকের সফল কাহিনী। আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।